প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাইভ আলোচনা অনুষ্ঠান জানা অজানা। এই অনুষ্ঠানটির প্রথম পর্বে আপনারা আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রথম অনুষ্ঠানে আমাকে নেওয়ার জন্য, এই প্রোগ্রামটাতে অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আমরা বাংলাদেশে বর্তমানে দেখতে পাই একটি কথা খুবই প্রচলিত, এই নিয়েই অনেকের বিশ্বাস অবিশ্বাস যে তারেক জিয়া বাংলাদেশে ফিরেছেন ভারতের আশীর্বাদ নিয়ে। পক্ষে বিপক্ষে অনেকেই অনেক অনেক ধরনের মত দিচ্ছেন। আমরা এই বিষয়টিতে বিস্তারিত জানার চেষ্টা করব সাইফুল আমিন ভাইয়ের কাছে। সাইফুল আমিন ভাই, আপনার কি মনে হয় তারেক রহমান এই পরিবর্তিত পরিস্থিতির সময় আমরা দেখলাম তিনি আজ আসবেন, কাল আসবেন, অনেক জল্পনা কল্পনা ছিল এবং তিনি ভিডিও কলে বা ভিডিও কনফারেন্সে যথারীতি তার রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি বাংলাদেশে ফিরছিলেন না। যেটা আমাদের ধারণা ছিল যে শেখ হাসিনার পতনের পরের দিনই তিনি চলে আসবেন। নানান অজুহাতে তিনি আসলেন না। এখন যখন ফিরলেন, ভারতের মিডিয়াগুলো দেখা যাচ্ছে যে একটু সুর বদলেছে। তারেক জিয়াকে এক প্রকার ধরেই নিয়েছে প্রধানমন্ত্রী, এরকম কথাবার্তা শুনতে পাচ্ছি। বাংলাদেশেও খালেদা জিয়ার মৃত্যুদিন ঘোষণার পর ভারতের কূটনীতিকরা আসলেন এবং এখানে মিটিং মানে সভা সমাবেশ করলেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। তার মধ্যে জামাত ইসলামীও আছে। আসলে ঘটনাটা কি? যেটা প্রচলিত তাই কি সত্য যে ভারতের আশীর্বাদ নিয়ে তারেক রহমান ফিরেছেন? ভারত কি তার কাছে থ্রেট ছিল এতদিন? অনেক ধন্যবাদ, আপনি একটা খুব ডেলিকেট ইস্যু তুলেছেন। সেটা হলো যে দেখেন, আমি যদি একটু ঘুরায় বলি, ভারতের সমর্থন ছাড়া, মৌন সমর্থন বলেন আর নীরব সমর্থন বলেন বা সমর্থন ছাড়া তারেক রহমানের বাংলাদেশে আসা কঠিন ছিল। সেটা কি কারণে কঠিন, এটা একমাত্র তারেক রহমান উত্তর দিতে পারবেন এবং ভারত বলতে পারবে সরাসরি, যদি তার তথ্যভিত্তিক যে এই কারণে আটকে ছিল। কিন্তু এইটা আপনি প্রথম থেকেই যদি ধরেন যে তারেক রহমান, সবাই আশা করেছিল অগাস্টের 6 তারিখেই সে ঢাকায় পৌঁছাবে, একটা বিশাল ইয়ে নিয়ে চলে আসবে, কিন্তু আসতে পারেন না এবং শেষ পর্যন্ত একটা অসহায় দিলেন, ফেসবুক স্ট্যাটাস দিলেন যে তার সব কিছু অন্য কারো হাতে আটকানো আছে। এইটার পরে যে নাটকীয়ভাবে পরিস্থিতিটা চেঞ্জ হয়, সেই চেঞ্জের সাথে কিন্তু অনেকেই মনে করেন যে তারেক রহমান যে মুসলেকা বলেন আর যাই বলেন, কোনো না কোনোভাবে এমন কিছুর মধ্যে আটকে ছিলেন যেটার সাথে ভারত কোনো না কোনোভাবে জড়িত। এটা কিন্তু বাংলাদেশে অনেকে বিশ্বাস করে যে ওইখানকার একটা বিশেষ করে তার নিরাপত্তার ব্যাপারটা, আমি আপনাকে খোলামেলা এই কথাটা বলতে পারি, বিশেষ করে তার নিরাপত্তার ব্যাপারটা ভারতের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স তার দরকার ছিল যে ভারত তার দিকে একটা নজর রাখবে, যে তার দিকে মানে তার নিরাপত্তার ব্যাপারটাও ভারত দেখবে। এরকম একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে, যে এই নেগোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছেন হলো বলা যায়, এটা মানে আপনি যদি আন্দাজ করতে চান, প্রো ইন্ডিয়ান লিডার হিসেবে যিনি পরিচিত ইয়েতে, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। আপনি জানেন আমির খসরু মাহমুদ কিন্তু এই পট পরিবর্তনের পরই কিন্তু ভারতে গিয়েছিলেন এবং বিজেপির সাথে কংগ্রেসের সাথে মিটিং করছিলেন। তখনও কিন্তু তারা এই ক্লিয়ারেন্সগুলো খুঁজতেছিল, কিন্তু সেটা পাচ্ছিল না কোনো না কোনোভাবে। এবং এটার সাথে লিঙ্কড আছে হলো যে শেখ হাসিনাকে, অনেকে মনে করে শেখ হাসিনা কি আসলে এখানে কোনো ফ্যাক্টর? এখানে অবশ্যই শেখ হাসিনা একটা ফ্যাক্টর ছিলেন। এখানে শেখ হাসিনা ফ্যাক্টর হলো ভারতের দিক থেকে, ভারত যখন বাংলাদেশ ভিত্তিক কোনো সিদ্ধান্ত নেয় অবশ্যই শেখ হাসিনার সাথে কথা বলে। কেন কথা বলে? কারণ তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করতেছে। যদি শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে, হোল প্রোটেক্ট করতে হয়, তাহলে সব কিছু শেখ হাসিনার সংশ্লিষ্টতা লাগবে তাদের। পুরোপুরি যদি শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে হয়, ভারত কিন্তু হোলি এক দায়িত্ব নিয়েছে যে আমাদের মহান মেহমান, আমরা তাকে আপনি নিশ্চিত থাকেন যে ভারতীয় পক্ষ এটা শেখ হাসিনার সাথে আলাপ করেছে এবং এই যে একটা ক্লিয়ারেন্স, আমি শব্দটা বলবো না, ভারতের পক্ষ থেকে যে তারেক যদি নেতা হয় নো প্রবলেম, এই যে নো প্রবলেমটা যাওয়ার জন্য কিন্তু শেখ হাসিনাকেও লেগেছে।
এটা আপনি হাইপোথিসিস হিসাবে যদি না, আপনি ফ্যাকচুয়াল তথ্যগুলো আপনার আমার কাছে এটা এখন এখন আসবে না, হয়তো পরে কোনো এক সময় গবেষণা এগুলো পাওয়া যাবে, বাট হাইপোথেটিক্যালি থিওরিটিক্যালি যে এই জিনিসগুলো কিন্তু লেগেছে। সো একেবারে যে ভারতের অনুমতি নিয়ে আসছেন এই কথাগুলি যারা বলে, বিষয়টা এরকম না। ভারতের সাথে একটা নেগোসিয়েশনের মধ্যে উনি আসছেন, এবং সেটার অনেকগুলো উদাহরণ কিন্তু আপনি মাঠে আছে, যে উদাহরণগুলি প্রমাণ করে যে ভারতের সাথে তারেক রহমানের সংশ্লিষ্টতা, যে একটা যোগসূত্র আছে দুই দুই পক্ষের মধ্যে, সেটা কিন্তু অনেকগুলো প্রুফ আছে। কিন্তু আপনি যদি টোটাল এই প্রুফ না আছেন, আমি পরবর্তীতে এক সময় মানে আলোচনার এক ফাঁকে আমি কিন্তু ওই প্রুফগুলো আপনি দিতে পারবো যে ভারতের সাথে তারেক রহমানের যোগাযোগটা। জি, আমরা ডিটেইল একটু শুনতে চাই যে তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী আগামীর। তো তিনি ভারতের আশীর্বাদ নিয়ে বাংলাদেশে আসতে হবে। আবার এই বাংলাদেশেই তো ভারত বিরোধিতার রাজনীতি খুবই জমজমাট। মানে খুবই চটকদার। বয়কট ভারত, ভারতীয় পণ্য বয়কট। এই গান গেয়ে কত লোক ইনফ্লুয়েন্সার হয়ে গেলেন। মানে এই এক ব্যবসা দিয়া। তো সেখানে তারেক রহমান ভারতের আশীর্বাদ ছাড়া দেশে আসতে ভয় পান। আবার বাংলাদেশে রাজনীতি করতে গেলে তিনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ বাড়ি, এভাবে কি বাংলাদেশে রাজনীতি হবে? মানে নেতা যদি গণমানুষের না হয়, নেতা যদি একটা নির্দিষ্ট বলয়ের মধ্যে থাকতে হয়, তাহলে সেই নেতা লন্ডনে থাকলে কি ঢাকায় থাকলেই কি? এখন ভারতের আশীর্বাদ নিয়ে তিনি আসলেন দেশে। এখন কি তার এই বুলেট প্রুফ গাড়ি, বাড়ি এগুলো লাগবে? বা লেনা-দেনা কি হবে? তিনি তো 10% খ্যাত। মানে তার অনেক খ্যাতি আছে। সেই জায়গাগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা? মানে এই বলয়ের মধ্যে থাকলে মানুষ নিরাপদ থাকবে কিনা? এবং নেতা নিরাপদ থাকবে কিনা? একটা জায়গায় আপনি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করার যৌক্তিকতার ব্যাপার আছে। সেটা যৌক্তিকতাটা কি? তার নিরাপত্তা কিন্তু একটা বড় প্রশ্ন। বাংলাদেশে এখন যে কোনো বড় নেতা যিনি এটা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের মানুষের দ্বারা নিরাপত্তাহীন হবেন তা না, কিন্তু তিনি কিন্তু হুম। বিশ্বের অন্যান্য শক্তি যেগুলা বাংলাদেশের গ্রাউন্ডে প্লে করতেছে তাদের কিন্তু টার্গেট হতে পারেন। কি কারণে হতে পারেন? পজিটিভ টার্গেট হতে পারেন, নেগেটিভ টার্গেট হতে পারেন। নেগেটিভ টার্গেটটা কি? যে ওনার উপর যদি কোনো ক্ষতি করা হয় তাহলে বাংলাদেশটাকে একদম আগুনের মধ্যে ফেলে দেওয়া যাবে। এটা হলো নেগেটিভ। আর পজিটিভলি হুম। যদি আপনি দেখেন যে ওনার সাথে খাতির করে যদি ওনাকে দিয়ে কিছু করা যায়, এটা এখন আমার ধারণা বাংলাদেশে সুবাতাস বইতেছে, যে সবাই পজিটিভ জিনিসটা তার কাছ থেকে বের করার চেষ্টা করতেছে। কিন্তু আসলে উনি কি এই পজিটিভ ভূমিকা রাখতে পারবেন? এই প্রশ্নটা যখন আপনি করবেন, তখন স্বাভাবিকভাবে মানুষের থেকে দূরে থেকে উনি পজিটিভ ভূমিকা রাখতে পারবেন বলে আমার মনে হয় না। আমার মনে হয় না। তাকে কোনো না কোনোভাবে মানুষের সাথে সংশ্লিষ্ট হতে হবে। এখন একটা জিনিস আপনি তো কালকেই আমি প্রথমবারের মতো বুঝছেন, আমি একটা ভিডিও দেখতেছিলাম যে ওনাকে পাঞ্জাবি পাজামায় দেখা গেছে। তো আমার কয়দিন থেকে মনে হচ্ছিল, আচ্ছা এতদিন হলো আসলো একটা লোক, এখন পর্যন্ত তার স্যুট কোট এখনো মানে অ্যাটলিস্ট ব্লেজার অ্যান্ড প্যান্ট শার্ট এগুলো খুলছে। ইভেন মায়ের আহ, ইয়ের লাশের পাশে বসে যখন কোরআন শরীফ পড়ে তখনও স্যুট পরে যায়। আমার ইমিডিয়েটলি ওবায়দুল কাদেরের কথা মনে পড়ে গেছে, যে তাকে কখনোই আমার আর এই এই গত 17 বছরে ওবায়দুল কাদেরকে আমি এই ড্রেস ছাড়া কিছু দেখি নাই। অনেকে বলতো যে তিনি ওই বিশেষ জায়গাতে যাওয়ার সময়ও উনি ওই ড্রেস পরে যান। তা আমার কাছে হঠাৎ মনে হয়েছিল যে কি ব্যাপার, ইনি তো মায়ের ইয়ের পাশে বসেও উনি স্যুট পরে করতেছেন, ইনিও কি ওবায়দুল কাদের? কিন্তু না, বাংলাদেশের সৌভাগ্য যে কালকে উনি ড্রেস চেঞ্জ হয়েছে, দেখলাম যে পাঞ্জাবি পাঞ্জাবি পড়ছে। সো শুন, একটু সময় লাগবে, তারও সময় লাগবে। 17 বছর পর বাংলাদেশে এসছে। আপনি যদি এইটাকে দেখেন, দেখেন একটা ট্রমা নিয়ে তিনি বাংলাদেশ থেকে গেছেন, কোনো সন্দেহ নাই। এবং আপনি বলতে পারেন আতঙ্ক নিয়ে গেছেন। আপনি যদি তখনকার সময়ের ভিডিওগুলো দেখেন, আপনার এয়ারপোর্ট থেকে বা এয়ারপোর্ট বা পিজিতে তার ভিডিও, তার চেহারার মধ্যে কোনো চেহারা ছিল না। ইট ওয়াজ জাস্ট সে আতঙ্কিত ছিল। সে আতঙ্কিত মানুষটা কিন্তু সেই 17 বছরে ওই ট্রমাটা থেকে বেরোতে পারছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাংলাদেশ বাংলাদেশ মানে তার কাছে কিন্তু ওই চিত্রটা ভেসে ওঠে, তারপর যা হয়েছে এখন সেটা স্বাভাবিকভাবে উনি প্রথম প্রোটেকশন চাইবেন, এবং প্রোটেকশনটার এই হলো প্রথম দিকে বুলেট প্রুফ অমুক টমুক দেখছিল। পরবর্তীতে আমার ধারণা কালকের পরে আমার কাছে মনে হচ্ছে হয়তো চেঞ্জ হলেও হতে পারে, আর না হলে তো কিছু করার নাই। নেতা দূরে থাকলে স্বাভাবিকভাবে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন থাকবে, জনগণের কথা বুঝতে পারবে না এবং সে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন সে সাইফুল আলম ভাই, আমি ভূমিকা। জি, অনেক ধন্যবাদ। আমরা 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 তো এই দৃশ্য দেখেছি যে তার আশেপাশে নারী বেষ্টিত। মানে নারীর ক্ষমতায়নের একটা গন্ধ পাওয়া যাচ্ছে কিনা? মানে জামাত বা এই যে ইউনূস সরকার, তারা
নামে নারী বান্ধব বলে, কিন্তু তাদের কোনো সভা সমাবেশে নারীদের দেখা যায় না, কোনাকাঞ্চিতেও পাওয়া যায় না। কিন্তু তারেক জিয়া যেখানেই যাচ্ছেন আশেপাশে নারী থাকছেন, নারীদের সামনে রাখার এটা ইতিবাচক কিনা? এবং আমাদের যদি একটু বলেন যে তিনি সারাক্ষণ মরার ভয় পান কেন? মানে ওই ২১শে আগস্টের পর থেকে তার মধ্যে কি এই ধারণা আছে যে আমি যেহেতু মারার প্ল্যান করি, আমারেও মারার কেউ প্ল্যান করবে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে, সেই টাইপের তাকে সবসময় আতঙ্কে রাখে কিনা? এটা শুনেন, এই আপনি যখন কাউকে দৌড়াতে যাবেন, আপনার তো দৌড়ানো লাগে, হুম। লাগে না? দৌড়াতে হয়। এখন উনি যখন লড়াইতে কাউকে যদ্দূর, দৌড়াইতে তদ্দূর। হ্যাঁ, উনি যখন কাউকে তারেক লড়াইতে জিয়া। গেছেন, হুম। কার উপর গ্রেনেড হামলা করছে, তখন উনি ওই রিস্কটা মাথায় রাখেন না যে তার উপরে একই ঘটনা করতে পারে। এবং সেটার কিছু নমুনা তো ওনার উপরে দিয়ে গেছে, যাই না তো তা না। আপনি একজন মানুষের উপরে, সে ধরুন যে কোনো মানুষের উপর আপনার টর্চার কিন্তু একটা বড় ব্যাপার। আপনি গুলি করে মানে মেরে আপনি ফেললে মাজার শেষ। উপর দিয়ে গেছে বোঝাচ্ছেন? হ্যাঁ, আপনি গুলি করে মেরে ফেললে এটা শেষ, কিন্তু আপনার শরীরের উপর দিয়ে যাওয়া, এটা কিন্তু এভরি সিঙ্গেল মোমেন্ট আপনি কিন্তু মনে থাকে। এভরি সিঙ্গেল মোমেন্ট আপনি যখন খেয়াল করে দেন, আপনি ফুটবল খেলছেন, যখন আপনার পায়ের উপর অ্যাঙ্কেল উপরে একটা আঘাত হয়েছে, আপনি কিন্তু এটা স্মরণে রাখেন। কারণ কি? এটা হলো আপনার ট্রমা। এখন সেইটা থেকে উনি বেরোতে পারবেন এক জীবনে, এইটা খুব অস্বাভাবিক ঘটনা। যেই ঘটনাটা আপনি, যদি আপনি এখানে আসেন, আমাদের শেখ হাসিনা কি তার বাপ, পিতা, মাতা, ভাই, ভাই, তারপর আত্মীয় স্বজন, ওদের মৃত্যুর সবাই। ট্রমা থেকে বেরোতে পেরেছেন? পারেন নাই। এখনো যখনও বক্তৃতা দিতে যান, কিন্তু তো তার চোখে ছলছল করে উঠে, কারণ ওইটা তাকে সব সময় তার মাথার মধ্যে হর্ন করে থাকে। ওই কথায় যখনই মানুষকে দেখে, যখনই দেখে, আমি অনেস্টলি বলি, আমার একটা ধারণা, শেখ হাসিনা যখন কাউকে দেখে, সামনে দেখে, তখন মনে করে যে এই মানুষগুলোর সামনে দিয়ে আমার বাবা মারা গেছে, তখন তার মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়। এই তারেক রহমানও যখন এখন সেনাবাহিনীর লোকজন তার চারপাশে দেখে, সে তো আতঙ্কিত থাকে যে এই লোকগুলি তো আমাকে ইয়ে করছিল, এখন আবার তারা আমার পাহারা দিচ্ছে কখন গিয়ে। যে কারণে আপনি দেখবেন যে তার সিএসএফ বাহিনী যেটা বলেন সেটা একেবারে তাকে ঘেরাও করে রাখে। সেনাবাহিনী কিন্তু তার আশেপাশে থাকে না। দেখছেন আপনি, তার তার গার্ডটাতে সে কিন্তু পুরাটাই কিন্তু তার নিজস্ব বাহিনী দিয়ে কিন্তু যায়। ওই যে আতঙ্ক থেকে, এবং এটা স্বাভাবিক আতঙ্ক, একটা মানুষের আতঙ্ক এটা। মানুষ তার ক্লিবিলিং ইয়ে না, কি বলে, পোকামাকড় না, যে সে কোনো কিছু, কিন্তু সে তো সব কিছু মনে রাখে, তার মাথায় থাকে, তার ব্রেইনের মধ্যে আছে। এই আতঙ্ক তার মানে আজীবনই থাকবে। এই আতঙ্ক থেকে সে বেরোতে পারবে না, কারণ আবার অ্যাট দ্য সেম টাইম তিনি এরকম ডিস্ট্রাকটিভ ডিসিশনগুলো নিয়েছেন। সেই ডিস্ট্রাকটিভ ডিসিশনগুলো তাকে কিন্তু রিমাইন্ড করে যে আমি এই কাজগুলি করেছিলাম। ওকে, তিনি বেলতলায় না গেলেন, সেটা তার, বা তিনি বেঁচে থাকুন আমরা চাই। কিন্তু ওই নারী অবশ্যই। বেষ্টিত থাকা মানে, আর তার আশেপাশে নারীদের দেখা যাচ্ছে, মানে নারী বেষ্টিত শব্দটা তুলে নিচ্ছি। এটা কি নারী ক্ষমতায়নের কোনো ইঙ্গিত দিচ্ছে? আর যদি সেটাই হয়, রুমিন ফারহানার মতো এত বলিষ্ঠ একজন নারী, তাকে বহিষ্কার মানে কি? মেসেজগুলো মিলতেছে না সাইফুল আমিন ভাই, একটু ডটগুলো যদি মিলিয়ে দেন। প্রথমত হলো, বুঝছেন, এই যে চারপাশে অমুকরা আছে, চারপাশে তমুকরা আছে, হ্যাঁ, যেটা হুম, ভিজিবল থাকবে, এটা কিন্তু তার চারপাশ না, এটাগুলো শো। হ্যাঁ, আপনি হুম, যখন কাউকে দেখাতে চাবেন, যেটা আপনি দেখলেন, আপনি দেখছেন যে নারীরা এরকম বসতে, এটা কিন্তু তার শো, এটা দেখাচ্ছে। বাট এইটা তার মনে আছে, এটা আপনার ভাবার কোনো কারণ নেই। এটা ওকে। তখনই আপনি ভাবতে পারেন, সেটা হলো তার অন্দরমহলটা কেমন। অন্দরমহলে উনি কার দ্বারা পরিবেষ্টিত থাকেন। উনি ওনার এখন ফিরোজাতে বলেন আর যেখানে উনি থাকেন, সেখানে উনি কার হুম, দ্বারা পরিবেষ্টিত থাকেন, এটাই হলো মেইন ব্যাপার। সো আমার হুম, কাছে একটা জিনিস মনে হয় যে এইটা যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা প্রতীকী। যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা প্রতীকী, এটা উনি দেখাতে চাচ্ছেন। এর মানে এই নাও যে উনি নারী বান্ধব। যদি তাই হতেন, আমি রুমিন ফারহানার একটা কোটেশন দিয়ে আপনাকে বলছে, রুমিন ফারহানা সর্বশেষ একটা ইয়ে বলছে, বলছে তার জীবনের সবচেয়ে বড় দুইটা জিনিস বলছে। জীবনের সবচেয়ে বড় ইয়ে হলো যে তার বাবাও নির্বাচন করতে হয়েছিল স্বতন্ত্র হয়ে, তাকেও নির্বাচন করতে হয়েছে, কিন্তু তার জন্য আর সবচেয়ে বেশি স্মরণীয় হলো যে যিনি তাকে রাজনীতিতে এনেছেন, তার মৃত্যুর হুম, দিন তাকে বহিষ্কার করা হয়েছে। যিনি তাকে কেমনে রাজনীতি আসছে, আপনি আহ, রুমিন স্মরণ করেছেন যে খালেদা জিয়া কিভাবে প্যারিস্টারি পাশ করার পর কিভাবে তার মায়ের কাছ থেকে রুমিনকে চেয়ে রাজনীতিতে এনেছেন। সো এমন একদিনে তাকে বিদায় করে দেওয়া হয়েছে যেদিন ওই তার দ্বিতীয় পলিটিক্যাল মা যিনি, তিনি মারা গেছেন। এই কথাটা কিন্তু উল্লেখ করেছেন। তো আপনি কি রুমিন ফারহানার এই বিদায়টাকে এটা একটা পার্সোনাল গ্রাস মনে করেন না? আমার কথা মনে হয় এটা পার্সোনাল। এটা পার্সোনাল, ব্যক্তিগত আক্রোশ থেকে সেটা করেছে। কোনো না কোনোভাবে তার ক্রমে থ্রেটেন্ড ফিল করছে যে তার মায়ের কাছে এ বেশি ঘনিষ্ঠ আমার চেয়ে। আমার একটা মানে
কোনো না কোনোভাবে থ্রেটেন ফিল করেছে, কোনো না কোনোভাবে, এবং যে কারণে তাকে সরাইছে। অথবা অথবা তার পার্লামেন্টের যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটাতে সে যেরকম আউটস্পোকেন ছিল, তারেক রহমান ভাবছে এরকম একজন আউটস্পোকেন আমার দরকারটা কি? আমার তো মিউ মিউ করা লোক দরকার। সব নেতা কিন্তু মিউ মিউটা খোঁজে বেশি। এটা এটা আমাদের মানে আমি জানি না, আমাদের আমাদের দেশের প্রকৃতিগতভাবে প্রত্যেকটা নেতা তার শিষ্য খোঁজে। যেমন ধরেন আপনি এই যে পার্লামেন্ট ইলেকশন হচ্ছে, এখন সব এমপির কাছে শুনবেন আমার অনুসারীরা আমার জন্য এই দিচ্ছে, অনুসারী শব্দটা ইউজ করে, মনে হচ্ছে সে নবীর অনুসারী হইতে পারে, কিন্তু এমপির অনুসারী হবে কেন? কিন্তু বাংলাদেশে কিন্তু এরা তারেক বলেন, শেখ হাসিনা বলেন, তাদের কিন্তু অনুসরণ করে, অনুসারী হয়ে যায়, এবং এটা হওয়ার কারণ এই অনুসারীরা পালায় যেতে দ্বিধা করে না, আবার পালা যাবে এগুলি, কারণ তারা তো না, মানে কি বলে আপনার এই কি বলে ইয়ের অনুসারী না, মানে তার রাজনীতির অনুসারী না, তাকে অনুসরণ করে। আপনি ফেসবুকে কমেন্ট পাবেন, আই হ্যাভ সিন বহুত বিখ্যাত বিখ্যাত লোকজন, খালেদা জিয়ার সৌন্দর্যই তার কাছে বিশাল, বিখ্যাত বিখ্যাত লোক এমন এমন বক্তব্য দিয়েছে, ধরেন যে খালেদা জিয়ার রং দেখেই কাহিল হয়ে পড়ছিল আমাদের এক সাংবাদিক। আমি দেখলাম যে তার ইন্টারভিউ নিতে গেছে, সে মহিলা সাংবাদিক, তার রং দেখে না কাহিল হয়ে গেছিল, দুধে আলতা রং। এখন এই যে চাহনিটা, এটা কি আপনার মনে হয় ওনার আদর্শিক প্রেমিক তারা? মোটেও না, তার ওই দুধে আলতা রঙের প্রেমিক। কারণ এই কিন্তু দেখেন ডিফারেন্স বিটুইন রুমিন অ্যান্ড আদার্স, রুমিন কিন্তু রূপের প্রেমিক না, রুমিন কিন্তু তার পলিটিক্যাল অনুসারী, কারণ তাকে তার মার কাছ থেকে চেয়ে নিয়ে এই পলিটিক্সটা করার জন্য, যে পলিটিক্সে রুমিন বিশ্বাস করতো, সো তার হলো পলিটিক্যাল অনুসারী। তারেক রহমানের দরকার পলিটিক্যাল অনুসারী না, তার দরকার তো ওই যে নবীর অনুসারী, যেগুলো যেগুলো এখন আমাদের প্রত্যেকটা এমপি বলা শুরু করছে, আমার অনুসারীরা আমার জন্য এই করছে, আমার অনুসারীরা এই যে পোস্টার নিয়ে বলতেছে, আমি তো লাগাইনি, আমার অনুসারীরা লাগিয়েছে। আরে ব্যাপার, সবাই অনুসারী। ওকে, সাইফুল রহমান ভাই, আমরা একটু ভারতের আশীর্বাদ নিয়ে যে তারেক রহমান দেশে ফিরেছেন তার সপক্ষে উদাহরণগুলো একটু জানতে চাই বিস্তারিত। মানে ওয়েল, আমি ডটস মিলাইতে পারি জি আমার প্লিজ। কাছে। আমি তো আর মানে একেবারে এমনিতেও দূরে আছি, তারপর মানে ওইভাবে কানেকশন, কতগুলি ডটস আমি মিলাই দেই। প্রথম প্লিজ। ডটসগুলো হলো যে আপনি যদি দেখেন থেকে জয়সওয়ালের একটা বক্তব্য, তারেক রহমান ডিসিশন নেওয়ার আগে জয়সওয়াল একটা তাকে জিজ্ঞেস করছে বাংলাদেশ প্রসঙ্গে, তখন সে ওই করে কমনলি যে কথাগুলি বলে, সেই কথাগুলি বলার পরে দুইবার একই একই ফ্রেজ ইউজ করছেন, একটাতে একটা শব্দ অ্যাড করে আরেকটাতে আরেকটা শব্দ, বা প্রথম দফা বাদ ছিল, প্রথম দফা দুটো শব্দ ইউজ করছে, পরে একটা শব্দ ইউজ করছে। সেটা হলো কি, ভারত বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক, একটা হলো অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তি। আগে ভারত সবসময় বলতো, মানে এর আগের স্টেটমেন্টটা ছিল ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, ঠিক আছে, এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তার সাথে ভারত খাতির করবে, আর কার সাথে ভারত খাতির টাতির করতে রাজি না। এটা তাদের প্রধান সেনাপতি থেকে শুরু করে সবার একই স্ট্যান্ড। তো এই প্রথম জয়সওয়াল বলল যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক। আপনি ঠিক ঠিক সেই সময়তে কিন্তু তারেক রহমানের দেশে আসার আসে, শব্দ একটা অ্যাড করছে, কিন্তু অংশগ্রহণমূলক, এটা আগে ছিল না। অন্তর্ভুক্তিমূলকের যে ব্যাখ্যার পরিবর্তে তিনি দুটো শব্দ দিতে, এখন এই যে অংশগ্রহণমূলক শব্দটা আসলো অল অফ এ সাডেন, এটা কারণটা কি? কারণ কোথাও না কোথাও থেকে ওনারা মনে করছেন যে এই শব্দটা অ্যাড করতে হবে, নাহলে তো ইনক্লুসিভ বলে সবসময় ওনারা গলা ফাটাচ্ছেন। অ্যাড করার কারণটা কি? কারণটা ওনারা কারো কাছ থেকে অ্যাসিউরেন্স দিচ্ছেন যে এই ধরনের একটা, যদি ইনক্লুসিভ বলতে থাকি তাহলে আবার ডিবেটটা চালিয়ে আবার আমরা যে দাবিটা করতেছি সেই দাবিটা আমাদের পূরণ হবে না। আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা হলো আওয়ামী লীগ সহ অন্যান্য দল মিলে স্বাধীনতার যুদ্ধের সাথে সম্পৃক্ত সকল দলগুলি অংশগ্রহণ করবে, তাদের দাবিটা, যেটা অন্তর্ভুক্তিমূলক বলে, কিন্তু প্রথমবার মতো অংশগ্রহণমূলক বলে, মানে কোনো ফাঁক ফোকর নাই আমাদের কথার মধ্যে, কোনো ফাঁক ফোকর। এই ফাঁক ফোকরটা কাকে জানান দিল? যখন তারেক রহমান আসতেছে, তো তারেক রহমান তার মানে এই একটা বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। এটা আমি লিঙ্ক খোঁজার চেষ্টা করছি। এরপর আপনি যদি আরো বিভিন্ন সময় যদি আপনি আহ, খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে বা মৃত্যুর পরে কি কি ঘটনাগুলো ঘটলো আপনি দেখেন। সেটা হলো নরেন্দ্র মোদী একটা চিঠি নিয়ে পাঠাইলেন, যেখানে উনি তার খালেদা জিয়ার পথকে আলোর পথ হিসেবে দেখেছেন।
চিঠিটা পাঠিয়েছেন। জয়শঙ্কর আসলেন, মানে এক মোদি, দুই জয়শঙ্কর এখানে উপস্থিত। জয়শঙ্কর এসে কার সাথে মিটিং করছেন? ফেয়ারলি, আপনি একদম স্কোয়ারলি কার সাথে মিটিং করছেন? স্কোয়ারলি মিটিং করছে তারেক রহমানের সাথে, আর নো ওয়ান এলস। আর আপনি যেহেতু সে সরকারের ইউনূসের সাথে দেখা করতে রাজি হয় নাই, তৌহিদের সাথে কথা বলতে রাজি হয় না, বা বৈঠক করতে রাজি হয় নাই, তখন সেখানে আসিফ আর ইয়ে গিয়ে খলিলুর রহমান, তার পছন্দের কেউ একজন, খলিলুর রহমান তাকে ইয়ে করছে, কি বলে, খলিলুর রহমানের সাথে কথা বলছে। তাও কথা কি, শর্ট পিরিয়ড, কিন্তু আসল মিটিংটা কার সাথে করেছে? আসল মিটিং তারেক তারেক রহমান। রহমানের সাথে করেছে। তা আপনি আচ্ছা, বলেন তো, ওইখানে আসিফ ভারত নজরুলের কাজ কি কাকে, ছিল? 26 লাখ ভারতীয় লিস্ট দিতে গেছিলেন উনি? আচ্ছা ওইটা খুব ফানি ব্যাপার, ওটা না, ওইটা আমি আমি যেটা ফান করে বলি বিভিন্ন সময়, সেটা হলো যে তিনি 26 লাখ ভারতীয় ইয়া চাইছেন, বলছেন আমার সাথে আমি ইয়া পাঠাচ্ছি, C-130 পাঠাচ্ছি, যতগুলি পারা যায়, আমার 26 লাখ নাগরিক নিখোঁজ আছে, এগুলো আপনার কাছে আছে, আপনি এগুলো দেন। এর আমি আমার আসিফের কাছে 26 লাখ নাগরিক ফেরাচ্ছে। যাই হোক, আমরা অন্য একটা ওই যে কথাটা বলছে, সেখানে কিন্তু মিটিংটা এক্স্যাক্টলি কার সাথে হয়েছে, হোয়াট না, ওয়াজ না, দ্য তাদের স্টেটমেন্ট? এক্সপ্রেশন দেখে, আসিফ নজরুলের এক্সপ্রেশন দেখে মনে হয়েছে যে বহু বছর পর পিতার সহিত তার মুলাকাত হয়েছে আর কি। তারা তো না, শব্দ আমার বদলায়, কাছে আবার অন্যরকম মনে হয়েছে। আমার কাছে পিতার সহিত খুশি দেখাচ্ছে, তো ছিল। আমার কাছে মনে হয়েছে যে অনেকদিন পর প্রভুর সাথে যখন তার প্রিয় যে ভৃত পোষা ভৃত প্রাণীটা দেখা হয়, তখন কিন্তু এরকম করে, মিউ মিউ করে, কুক কুক করে আওয়াজ করবে, এই করবে পোষা প্রাণীটা। তো ওরকম মনে হয়েছে আমার কাছে। আপনি তো খুব ভালোভাবে তাকে আমি ওইভাবে চিন্তাও করি না, কারণ এরা ওই প্রজাতির, যে এরা ওই 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 ওরকমই আর কি, মিউ মিউ করা এবং করুণা ভিক্ষা করা লোক। তারপরে আপনি যদি দেখেন যে জয়শঙ্কর চলে গেল, জয়শঙ্কর চলে যাওয়ার পরে, জয়শঙ্কর গিয়ে যাওয়ার পর আমাদের রিয়াজ হামিদুল্লাহ কি বললেন আমাদের ইয়াতে, দিল, ও ওই ফাঁকে কিন্তু আর রাজনাথ সিং আবার গেছে, দেখেন তিনজন, হোয়াট এ জেস্টার। আপনি একজনই যথেষ্ট ছিল না, পিএম মোদি? তা না, হুম। পিএম মোদি, জয়শঙ্কর অ্যান্ড দেন রাজনাথ সিং, সে দিল্লিতে গিয়ে আমাদের ওখানে সাইন করলো। আপনি লিঙ্কেজটা খোঁজেন। এরপর আপনি দেখেন তারপর পরই আহ, আমাদের রিয়াজ হামিদুল্লাহ পরপর কয়েকটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, সেখানে কিন্তু সরাসরি এই সরকারের সাথে কথা না, সরাসরি সে লিখলো যে নেক্সট নির্বাচনের পরে বাংলাদেশ এবং ভারত তাদের সম্পর্ক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারপরে নেক্সট নির্বাচনটা, রিয়াজ হামিদুল্লাহ যিনি সরকারি লোক, উনি অলমোস্ট পক্ষ ত্যাগ করার মতো স্টেটমেন্ট করছেন, মানে বাংলাদেশ এই সরকারের সাথে উনি নাই, তার মানে ভবিষ্যৎ সরকারকে, ভবিষ্যৎ সরকার তো তার মানে ভারত তো ইঙ্গিতই করেছে যে তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ সরকার। সো এখানে একটা আপনি লিঙ্ক যদি খোঁজেন, তারপর রিয়াজ হামিদুল্লাহর এই বক্তব্যটা, আমার রিয়াজ হামিদুল্লাহ যদি নর্মাল সময় হতো তাকে কিন্তু মানে পক্ষ ত্যাগের অভিযোগে কিন্তু অভিযুক্ত করা যায়, কিন্তু তিনি কিন্তু রিয়েল সিচুয়েশনটা তুলে ধরছেন যে এই সরকারের সাথে আসলে কোনো সম্পর্ক নাই, সমস্ত সম্পর্ক ভারতের সাথে। এরপরে জয়শঙ্কর কি বলছে? জয়শঙ্কর গতকাল বা পরশুদিন ইয়াতে কি বলে মাদ্রাজে আইআইটির একটা ইয়াতে মিটিংয়ে ছিলেন। ওখানে তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় যে বাংলাদেশে এই যে সহিংসতা, এই সংস্থা আপনার বাংলাদেশে, উনি তখন বাংলাদেশের নাম উচ্চারণ না করে বললেন, আমি অন্যভাবে কথাটা বলি, যে আমার খারাপ প্রতিবেশী এবং ভালো প্রতিবেশী, ইংরেজি বললো অনেকক্ষণ সময় লাগবে, শুধু এটুকু বলছে, আমরা ভাগ্যবান যে আমাদের অনেক প্রতিবেশী আছে, কিন্তু সেখানে খারাপ প্রতিবেশী আছে, ভালো প্রতিবেশীও আছে। এখন সে উদাহরণ দিচ্ছে, ভালো প্রতিবেশীর জন্য আমরা কি কি করতে চাই। ভালো প্রতিবেশীর যখনই কোনো সমস্যা, আমরা দৌড়ায় যাব, যা শ্রীলঙ্কার কথা উল্লেখ করেছে, যে আমরা শ্রীলঙ্কার যখনই ইয়ে হইলো, আমরা শ্রীলঙ্কার কাছে দৌড়ায় গেলাম এবং শ্রীলঙ্কাকে সমস্ত সহায়তা দিলাম। তারপর বলছে যে শ্রীলঙ্কাকে যেন IMF লোন দিচ্ছিল না, আমরা তাকে টাকার ব্যবস্থা করে দিলাম। এবং করোনার কথা বলছে, বলছে যে আমরা যখন চরম সংকটে, তখন কিন্তু করোনা ভাইরাসের ভ্যাকসিন আমরা কিন্তু সব প্রতিবেশীকে দিয়েছি। এগুলো হলো ভালো প্রতিবেশী। এখন খারাপ প্রতিবেশীর উদাহরণ দিল। বলছে খারাপ প্রতিবেশী যদি সারাক্ষণ মনে করে যে তিনি আমাদের উপরে অন্যায় করে যাবেন, আমরা সেটা মেনে নেবো, আমরা সেটা মেনে নেবো, তখন আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব। সেটার উদাহরণটা দিকে আবারও কোনো নাম না বলছেন যে ওই প্রতিবেশী যদি বলে আমাকে পানি দাও, এবং একই সঙ্গে যদি বলে আমি তোমার উপর হামলা চালাবো, তাহলে আমি কি তার সাথে থাকতে পারি? মানে ইন্ডাস চুক্তির কথা বলছে। ইন্ডাস চুক্তি যে পাহেলগাম অ্যাটাকের পরে যেটা হুম, হুম, ভারত উইথহোল্ড করে দিয়েছে, হ্যাঁ, হুম, সেই হুম। চুক্তির কথা ইঙ্গিত করে বলছে যে ওরা পানিও চাবে, আবার বলবে আমি তোমাদের উপর হামলা করার অধিকারী। এটা তো হইতে পারে না।
আসলে উনি কিন্তু বাংলাদেশের উপর উত্তর দিয়েছেন, এবং বাংলাদেশ এই পুরো সংকটের মধ্যেই আছে। কি সংকট? গ্যাঞ্জেস ওয়াটারের চুক্তি এই বছর শেষ হয়ে গেছে, খুব সহজ, বা এই বছর শেষ হবে। তাহলে আপনারা কিন্তু ওই চুক্তির কথা মনে করেন যে আপনি পানি চাইবেন, আবার আমার ভিতরে ইনফিল্ট্রেট করবেন, আমার আমার সেভেন সিস্টার নিয়ে খোঁচাখুচি করবেন, এ তো হবে না। এবং এরপরে যদি আপনি দেখেন, সর্বশেষ আমি আজকে পত্রিকাগুলো আপনার এই বিষয়ে যে আলোচনা হবে এটা আজকে পত্রিকার কথা আমি মনে করে বলছি। দেখেন, ভারত চাপের রাজনীতিতে গেছে, চাপ প্রয়োগের রাজনীতি। সো ভারত বাংলাদেশকে ভালো প্রতিবেশী মনে করছে না। কোনটা দিয়ে দেখেন, খুব ছোট্ট উদাহরণ, মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করে নাই, বাতিল করে দিতে বলছে, ওকে বাতিল, হ্যাঁ, কিনে আইপিএল এ নিয়ে খেলতে বাতিল দিবে করেছে। না। আরো একটা হুম, কাজ করছে, যেটা সামনে আসতেছে, ভারত বাংলাদেশের যে ওয়ান ডে যে ট্যুর, হ্যাঁ, হুম। সেই ট্যুর কিন্তু বাংলাদেশ কিন্তু সময়সূচি ঘোষণা করছে। ভারতে বলা হচ্ছে যে বিসিসিআই এই ট্যুর ক্যান্সেল করতে যাচ্ছে। ভারত কিন্তু কূটনীতির প্রথমে কিন্তু এই কাজটা করে, পাকিস্তানের সাথে সেম কাজটা করছিল, মানে সার্ক থেকে বেরিয়ে যাওয়া, তারপর মানে সার্কে অকার্য, সার্কে আর না আসা, তারপরে ভারতীয় ক্রিকেটারদেরকে পাকিস্তানে খেলতে না দেওয়া, সেম ঘটনা কিন্তু। আমি মিলাইতে পারছি কিনা জানেন, ইন্ডাস চুক্তির কথা বলে গ্যাঞ্জেসের দিয়ে গেল, চাপ প্রয়োগের কথা বলে কিন্তু এই যে যেটা তারা আগে পাকিস্তানের সাথে করেছে যে খেলতে দেবে না, যদিও এটা খুবই মানে খেলাটাকে রাজনীতির ভিতরে নিয়ে আসে, এটা খুব অন্যায়, কিন্তু ভারত তো চাপের দিকে যাচ্ছে। যে এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যে ভারত এখন তারেক রহমান দিকে চেয়ে আছে যে দেখো, আমরা কিন্তু এই উদাহরণ একটা একটা করে দিয়ে রাখলাম, তুমি কি করবা আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি বলো, বা ই করে। তারেক রহমানের কাছ থেকে কিন্তু এখন আশা করছে যে রেসপন্স, কি রেসপন্স উনি দেবেন সেটা উনি জানেন, বা ওনার কাছে কি জি। চেয়েছে এটা উনি একমাত্র বলতে পারবেন। তবে একটুকু আমি বুঝি যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন মূলক নির্বাচন, এই দুটা শব্দ যে ইউজ করছে, এটাই ভারত চাচ্ছে, আর কিছু না। জি। সাইফুল আমিন ভাই, আপনার বিশ্লেষণ থেকে স্পষ্ট হলো যে ভারত এখানে কি রোল প্লে করছে। কিন্তু আমাদের সূর্য সন্তানরা মনস্টাররা আরকি। তো তাদের ব্যাপারে একটু যদি মন্তব্য করতেন। তারা তো দিল্লি না ঢাকা, ঢাকা আম এখন কি হয়ে গেল? বা এই যে হাদিকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাসে পর্যন্ত হামলা, অনেক গ্যাঞ্জাম আমরা দেখলাম, এবং তারা কতটা বেপরোয়া সেটা বোঝার জন্য এই ভিডিওটা আমরা একটু দেখি। একটু তারপরে যদি দুই পক্ষের উপরে একটু মন্তব্য করতেন। সাইফুল রহমান ভাই, এই বীর সন্তানেরা, জুলাই যোদ্ধা, তারা পুলিশ স্টেশনে বসে কি বলছে, এই ভিডিওটা গতকাল থেকে বেশ আলোচিত। তাও আমরা একটু দেখি। আপনি একটু মতামত দিয়েন যে তারা এখন এই তারেক জিয়া এবং ভারত, এই নীতিতে তাদের অবস্থান কি হবে? তারেক জিয়াকে মারার জন্য ভারতের দরকার কিনা, নাকি এরাই যথেষ্ট, এই মবরা মানে তাদের সাহস, দুঃসাহস যাই বলি না কেন, সেটা একটু বোঝার চেষ্টা বানিয়েছিল, করুন। আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমার মা হই, আমার অনবরত প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলেখানে বাঁচলো না, কে আসলো না। এসআই সন্তোষকে পুড়িয়ে দেওয়ার কথা জুলাই জঙ্গি স্বীকার করলো। বাংলায় ২ লাইন কথা বলতে না পারলেও তারা হত্যা, খুন এগুলো করতে পারে, এবং এটা প্রকাশ্য। এখন এই মবের বাংলাদেশ কি তারেক রহমানের জন্য নিরাপদ? মানে তার তো আর এরা থাকলে, এই সন্ত্রাসীরা থাকলে আর তো আলাদা শত্রু হায়ার করার দরকার নাই। এরা যদি থাকে, এরা যদিও আপনি নিশ্চিত থাকেন যে এরা বিলীন হয়ে যাচ্ছে, এরা কিন্তু জামাতের পেটের ভিতরে চলে যাচ্ছে, আস্তে আস্তে করে বিলীন হচ্ছে, বা লুকিয়ে যায়, পালিয়ে যাচ্ছে। ফিয়ার যখন মানুষকে আক্রান্ত করে, তখন কিন্তু এদের এখনো এই যে ছেলেটা আছে, একে কিন্তু তার যে শতপ্রণোদিত স্বীকৃতি, তাকে অ্যারেস্ট করার দরকার ছিল না। এটা বাংলাদেশের আইন কি বলে? একজন মানে স্বীকৃত খুনি নিজে স্বীকার করতেছে আমি খুন করছি, তো তারা অ্যারেস্ট না করে যখন ছেড়ে দিয়েছে, তখন এদের ইয়ে থাকবে। এখন তারেক রহমানকে ঠিক করতে হবে যে এটা এখন কি আইনের শাসন চলবে, নাকি এই বেআইনিদের চলবে, এই বেআইনিদের কর্তৃত্ব চলবে। যদি উনি ঠিক করতে পারেন যে বেআইনিদের কর্তৃত্ব চলবে না, তাহলে এগুলো সব নির্মূল হতে বাধ্য হয়, এবং এটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এটা শুধুমাত্র তারেক রহমান না, এখনকার সময়েও আপনার বলা হচ্ছে যে পুলিশ নাকি মনোবল ফেরত পাইছে, ওই ফেরত পাইছে, সে ফেরত পাইছে, কিন্তু পুলিশ আমি কল্পনা করতে পারি না যখন পুলিশ সদস্য পুলিশের ওসির সামনে বসে বলতেছে আমি আপনার এসআইকে মারছি।
এটা তো তার সন্তানকে মারার মতো বা তার ভাইকে মারার মতো। রাইট। কোনো বাবা তার সন্তানটা কেউ মারছে তাকে এভাবে ছেড়ে দিবে, বা কোনো ভাই তার ভাইকে এভাবে মারছে ছেড়ে দিবে? বাট দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ হোয়াট হ্যাপেনিং। এবং ওই আমার সময় কাছে অ্যারেস্ট যদি করা মনে হয়, তাকে হয়নি এটা নিশ্চিত। হয়তো আজকাল হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে কিন্তু ওই সময় তাকে অ্যারেস্ট করা হয়নি। তাকে জামাইয়ের আদরে বীরের বেশে যেতে দেওয়া হয়েছে আমি যে পুলিশ সেটাই স্টেশনে। বলছি যে তখন এটা তো তাৎক্ষণিক পুলিশের কারেজের ব্যাপার নাই, এটা হলো ইমিডিয়েট একটা রিফ্লেকশন হওয়া উচিত ছিল তার মনের মধ্যে, বা ইমিডিয়েট রিয়াকশন হওয়া উচিত তার মনের মধ্যে যে হি কিল মাই ব্রাদার, আমার ভাইকে মেরেছে। কিন্তু পুলিশের মধ্যে রিয়াকশনটা কেন হয়নি জানেন? এটার কারণ হলো, ওটা আবার এখন আলোচনাটা একটু, সেটা হলো কি, লটারি। আপনি কালকেই সাজ্জাদ আলী বা সুজাত আলী যিনি কমিশনার বলছে লটারির মাধ্যমে সবাইরে এই নিয়োগ দেওয়া, ট্রান্সফার দেওয়া হয়েছে, এখন কেউ রাস্তায় চিনে না। এখন ওই হবিগঞ্জের ওই লোক যে গেছে ও তো হয়তো রাস্তাঘাটে চেনে না, এ কে এটাই চেনে না। সেখানে যদি হবিগঞ্জ চেনে, বা এই ছেলেটা যে ক্লেম করতেছে বা হবিগঞ্জের সাথে সম্পৃক্ত হতো, তাহলে তার বডির মধ্যে রিয়াকশন হতে, এই লোকের মধ্যে কোনো রিয়াকশনই হয়নি। এমন একটা লোক ওখানে গেছে যে ওইটার সাথে ওই মাটি, ওই হবিগঞ্জের মাটি বা ওই এলাকার আবহাওয়া বুঝতে পারেনি যে সে এরকম যে একজন লোকের ছেড়ে দিতেছে বা সে বেয়াক্কেল হয়েছে। কিন্তু যদি এইটা লটারি না হয়, যদি যোগ্যতার ভিত্তিতে হইতো, তাহলে কিন্তু এটা ঘটতো না। আপনি এখন বাংলাদেশের প্রশাসন চলো লটারিতে, এটা লটারি প্রশাসন বলে। প্রশাসন বুঝলাম, লটারি প্রশাসন দুর্বল। কিন্তু মানে আমাদের বুঝ হওয়ার পরে কোনটা কোথায় বলতে হয়, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা বুঝি। এই জুলাই জঙ্গিরা এরা এতটাই বেপরোয়া যে তারা খুন করেছে এবং সেটা বলছে পুলিশ স্টেশনে বসে, তারা কাউকে তোয়াক্কা করছে না। এই যে ভয়ের সংস্কৃতি, এই যে মব, এদের নিয়ন্ত্রণ এদের হাতে আবার মানে আবু সাইদ হয়ে যায় কিনা তারেক জিয়া। মানে এইটা এই 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 তারেক রহমান এই ধরনের, আমার ধারণা তার নিরাপত্তা ঠিক আছে এখন পর্যন্ত, যেটা মানে তারেক রহমানের উপরে এই ধরনের লোকেরা সাহস করবে এটা আমার মনে হয় না। তবে আমি আপনাকে একটা কথা বলছি, তারেককে যদি কেউ হার্ম করতে চায়, একটা একটা দুইটা কারণে হার্ম করতে চাইবে। একটা হলো তাকে একদম শেষ করে দেওয়া, মানে একটা চ্যালেঞ্জ শেষ করে দেওয়া। আরেকটা হইলো যে তাকে যদি হার্ম করা যায়, এটা হলো বিএনপির বা এই ধরনের মতবাদকে বা ভারত বিরোধী বিদ্বের যেটা উনি প্রতীক, এটাকে আরো ইয়ে করা, এটার জিগির তোলা। এখন সেখানে অবশ্যই উনি রিস্কে আছেন। উনি তো রিস্কটা হলো ওনাকে কোনো হার্ম করতে পারলেও এক ধরনের একদল খুশি, একদল ফায়দা নিবে, আর মানে যে কোনোভাবে হার্ম করতে পারলে ফায়দা নেবে। এরা তো ভয়ের মধ্যে আছে। আপনি এদের কিন্তু কথাগুলো যদি ধরেন, এরাও কিন্তু ভয়ের মধ্যে আছে। ভয় থেকে কিন্তু এই ধরনের রিয়াকশনগুলো দেখায়। যখন আপনার দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলতে থাকেন। আপনি একে স্বাভাবিক লোক মনে হয়েছে তার? একটা লোকরে যখন ধরেছে তখন তো সে মনে করছে যে এই লোকরে যেমন ছাড়ে জানবে কালকে আমাকে ধরতে আসবে, এই ভীতি থেকেই তো সে এই কাজগুলো করতেছে। সো এইটার জন্য তারেক রহমানের সিকিউরিটি এটা না, আমার কাছে না মনে না, হয় এরা তো বরং এরা তো মব, এরা তো এবং মূর্খ মব এদেরকে মানে। দমন করাটাই এখন হলো, এখন কারণ এখনই সময় এদের দমন করার, কারণ এরা ভয় পেয়েছে, এরা ভয় পেয়েছে। ভয় না পাইলে কিন্তু তারা এরকম করতো না। ওকে, থানায় এসে এরকম হুমকি ধমকি দেওয়া, যাই হোক, সে অ্যারেস্ট হয়েছে শোনা যাচ্ছে, আমাদের দর্শকরা মন্তব্য করছিলেন। সাইফুল আমিন ভাই, আমরা একদম শেষ দিকে, আহ, যদি ইলেকশন হয় সেখানে আওয়ামী লীগ কি ইলেকশনে বাধা দেবে কিনা, মানে আপনি বলছিলেন এই কথার মধ্যেই, কিন্তু তারেক জিয়ার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের আশীর্বাদ এবং ভারত অবশ্যই শেখ হাসিনা মতামত নিয়েছে এবং নিয়ে শেখ হাসিনা হয়তো সমর্থন দিয়েছেন বলেই তো এটা ঘটেছে। পুরো বিষয়টা যত পীড়িতের কাঁঠালের আঠা আমরা যাই দেখতে পাচ্ছি, এটা আসলে ঘটেছে শেখ হাসিনা কেন্দ্রিক। তো ইলেকশন যদি হয়, ইলেকশন তো সেই ইলেকশনে কি আসলে আওয়ামী লীগ কোনো প্রকার বাধা দেবে? অংশগ্রহণ তো করবেই না। কি মনে হয় এটা দিয়ে যদি আমাদেরকে আমি wrap up করেন? দুটো পয়েন্ট বলি। ইলেকশন যদি হয়, আওয়ামী লীগ অবশ্যই বর্জন, শুধু না বাধা দেবে, এটা নিয়ে আপনি হুম, নিশ্চিত থাকেন। সেটা আওয়ামী লীগ কতটা স্ট্রংলি বাধা দেবে সেটা আমি জানি না, কিন্তু বাধা দেবে এটা নিয়ে আমি হুম, মোটামুটি আওয়ামী লীগের যতটুকু তথ্যগুলো জানি, তারা ইলেকশন হতে দেবে না, মানে ফেব্রুয়ারি ইলেকশন হতে দেবে না। এটা হলো তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না তারা। এইটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। কিন্তু একটা কথা হলো যে যদি এর পরেও করতে চায়, তাহলে কি হবে? তাহলে মারামারি হবে। কারণ আপনার আপনার একটা অর্ধেক জনগোষ্ঠীকে আপনি বাইরে রেখে যখন হবে, তখন এটা অন্যান্য সময় যেরকম মারামারি হয়েছে, এটাও তেমন করেই হবে। অন্য সময় তো আহ, ধরেন বিএনপি প্রকাশ্যে থেকে কিছু করে নাই, কিন্তু এরা হুম, তো প্রকাশ্যে না, এরা তো এমন জায়গায় আছে যে তাদের এখন
থাকার জায়গা নেই। আপনি আপনি শুনলে আসছে বিলের মধ্যে, আমি এক ছেলের সাথে কথা বলছি, সে বিলের মধ্যে গত 10 মাস ধরে বিলের মধ্যে থাকে। বিলের কিসের বিল জানেন? ওই যে না, না। মাছ ধরার কি যেন একটা ইয়ে হয় না, ওইটার হ্যাঁ, জানি। মাছ হ্যাঁ। ধরার, হ্যাঁ ওইটার মধ্যে সে থাকে 10টা মাস ধরে। তার জীবনের একটাই মাত্র যোগাযোগ ব্যবস্থা, সে হলো তার কাছে কয়টা সিম আছে, আজকে এটা খোলে কালকে ওইটা দিয়ে কথা বলে। আর আর তার কোনো সঙ্গী নাই। সে ওখানে মাছ ধরার ইয়ার মধ্যে, যেখানে জেলে না তো ওরা কি কি মাছ যেন ধরে, ওই যে আহ, মাছের ঘের হয় বড়, বড়। না এবং এটা সেগুলো বিলের মধ্যে, হ্যাঁ, রক্ষণাবেক্ষণের ছোট, ছোট ঘর হয়, কুঁড়ে ঘর না টাইপের। ওটা মাছ ধরে কি যেন একটা ওই যে উঠায় আর কি, নিচে পানিতে দেয় আবার উঠায় দেয়, ঝাঁকি দিয়ে মাছ উঠায় আর কি, ঝাঁকি মতো করে উঠায়, ওরকম করে আচ্ছা। মাছ ধরে আর কি ওখান থেকে। ওদের সাথে সে থাকে, ওরা যে রান্না করে ওটা খায়, ওরাই ওকে আশ্রয় দিয়ে রাখছে। আর বলেন তো এটা কয়দিন? আমি যে যার কথা বলছি, সে একটা নামকরা কলেজের কিন্তু মাস্টার্সে পড়ুয়া ছাত্র। তো তার সে তো পড়াশোনার জীবন নাই, তার কোনো জীবন নাই। এখন এই ছেলেটা আজকে ওইখানে যায় শুধুমাত্র, ওরা যায় যে জিনিস খায়, ওরা যেটা খায় এটার মধ্যে সে তার জীবন যাপন করতেছে ওই একটা বিলের মধ্যে। আপনি বলেন এটা যখন রিয়াক্ট করবে, ইট উইল বি লাইক, এটা এটা ব্লাস্ট করবে। যদি এদেরকে বাদ দিয়ে আপনি এত ডেসপারেট হয়ে যাবে, আপনি ডেসপারেট লোককে কিন্তু ঠেকাতে পারবেন না। এবং আমি কল্পনাও করতে পারতেছি না, যেমন ধরেন আপনি সাজ্জাদ আলী বা সুয়েজ আলী, আমি লোকটার নামই ভুলে যাই, কমিশনার, সে কালকে একটা কথা বলছে কি জানেন? সে বলছে আমরা যদি আগামী ৪৫ দিন এর মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারি, তাইলে নির্বাচনটা ভালো হবে। মানে কি বললো তাইলে? আপনি যদি উল্টায় দেন, তার মানে তারা আনতে পারতেছে না, মানে এই সন্দেহ আছে তার মনে। হুম। আমরা যদি আগামী ৪৫ দিনের মধ্যে আইন শৃঙ্খলা ভালো করতে পারি, তাইলে ভালো নির্বাচন হবে। আর যদি না পারেন কি হবে? নির্বাচন এটা আর আওয়ামী লীগ যেটা ধরেন একটা জিনিস কি জানেন, আওয়ামী লীগের এই যে সেন্ট্রাল লিডারশিপ আছে এদের নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এরা কোনো কিছু করলে হবে না। এটা শেখ হাসিনাকেই ফোরফ্রন্টে আসতে হবে এবং শেখ হাসিনাকেই তার কর্মী বাহিনীকে আহ্বান জানাতে হবে। তখন দেখবেন যে টোলটাই উল্টেছে, মাছ ধরার টং, রাইট? হ্যাঁ। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই। আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে সমৃদ্ধ করলেন এবং জুলাই জঙ্গিদের অবস্থান, তারেক জিয়ার অবস্থান, আওয়ামী লীগের অবস্থান এবং ইলেকশন, এই বিষয়গুলো আমরা বুঝলাম। দেখা যাক সামনে কি হয় এবং দর্শকদের বলে রাখি সাইফুল আমিন ভাইয়ের সাথে আরেকটা জিনিস আমি জি, আচ্ছা অ্যাড জি করি প্লিজ। এখানে কিন্তু, জি। আরেকটা জিনিস আছে, আপনার কেন আমি এটা অ্যাড করতেছি, কেন একটা হুম, অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাবে, এটার কারণ শুধু ভারতের ব্যাপার না। এখানে কিন্তু তারেক রহমানের আপনি বক্তৃতাটা যদি দেখেন, ওটা অ্যানালাইসিস করেন যদি, সে কি বলছে? সে বলছে আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান, মানে প্রথম আই হ্যাভ এ প্ল্যান, পরে উই হ্যাভ এ প্ল্যান। এই যে প্ল্যান, তার যে একটা প্ল্যান আছে, সেই প্ল্যান, সে যদি ধরেন প্রধানমন্ত্রী, সে প্রজেক্টেড প্রধানমন্ত্রী, সে ধরেন এখন সে যদি প্রধানমন্ত্রী হয়, তার কি সাধারণ সেন্স না? যদি আমার আপনার মধ্যে এই সেন্সটা আসে যে আমি যদি একটা দলকে এবং বিগ পার্সেন্টেজ অফ দ্য পিপলকে আমি বাইরে রাখি, তাহলে আমার প্ল্যান বাস্তবায়ন করতে পারবো? সম্ভব না। 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তার মা কিন্তু ক্ষমতা করতে পারে, সংহত করতে পারে, 3 মাসের মধ্যে ওনাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে না? হুম, সবাই শেখ হাসিনাকে দায়ী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো আসলে বাতিল করছিল খালেদা জিয়া। প্রথম বলেছিল যে এটা হলো পাগল এবং ছাড়া, শিশু ছাড়া তত্ত্বাবধায়ক সরকার কেউ সমর্থন করতে পারে না। এটা তো উনি প্রথম বলছিলেন এবং উনি তো প্রথম সেটাকে ভায়োলেট করছেন। আচ্ছা আজকে কিন্তু উনি গণতন্ত্রের মা আর শেখ হাসিনা হলেন ভিলেন। যাই হোক, তো সেই যে আপনি যদি আসেন তার উই হ্যাভ এ প্ল্যান অর আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে আপনার তো সরকারের মেয়াদ 5 বছর লাগবে বা 3 বছর লাগবে, 2 বছর লাগবে। তো আপনি আওয়ামী লীগকে বাইরে রেখে আপনার মনে হয় 15 ফেব্রুয়ারিতে 3 মাস রাখতে পারে নাই। এখন যখন সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে সে যোগাযোগ করতে পারে উইদিন এ সেকেন্ড, তখন কিন্তু উইদিন এ সেকেন্ড যোগাযোগ করতে পারে, এখন উইদিন এ সেকেন্ড যোগাযোগ করতে পারে। সেখানে কি আপনার মনে হয় এই সরকারটা উই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে পারবে বা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে পারে? আমি যদি বুঝতে পারি তারেক রহমানও বুঝে। সো আই সি গুড সেন্স উইল প্রিভেইল। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবেই, এটা আপনি এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়ার কোনো বিকল্প নাই। যদি নেক্সট, এবং আরেকটা কথা বলছে, নেক্সট 5 ইয়ার ইজ আওয়ার আমরা 5 বছর শান্তিতে থাকতে হবে আমাদের। তো আপনি 50% লোককে বাইরে রেখে 5 বছর কিভাবে শান্তিতে থাকবেন? আপনি কোনোদিন পারবেন না। পারবেন আপনি না। ঘরের ভিতরেই কি পারবেন? আপনার 2টা ভাই যদি আপনার বিদ্রোহী থাকে আর আপনি বাবা মা সহ আপনি একা, আপনি কি পারবেন ওই 2 ভাইয়ের যদি বিদ্রোহী 2 ভাইকে যদি সামাল না দেন? পারবেন না। কিন্তু বাবা আপনার সাপোর্ট দিলেও আপনি পারবেন না।
মা সাপোর্ট দিলেও আপনি পারবেন না, কারণ দুই ভাই কিন্তু বিদ্রোহ করে বসে আছে। সো আপনি কিন্তু এখানে দুই ভাই না, এখানে বলতেছে আড়াই ভাই। আড়াই ভাই বিদ্রোহ করে বসে আছে। যত ইউনুস থাকুক আর বাবা থাকুক কোনো লাভ নাই। আপনার কিন্তু যদি আই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে হয়, দেন ইউ উইল হ্যাভ টু কনসিডার দিস, অ্যান্ড আই থিঙ্ক গুড সেন্স উইল প্রিভেইল ইন হিম, এবং আমার ধারণা বুঝতে পারবে, এবং বিএনপি এটা বুঝছে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই, আপনি আমাদেরকে সমৃদ্ধ করলেন। প্রিয় দর্শক, জানা অজানা এই পর্ব, এই শোটি আমরা চেষ্টা করব আগামী শুক্রবারে করার, কারণ শুক্রবারে সুবিধা হয় সাইফুল আলম ভাই এবং আমার দুজনের জন্যই। এবং এটি প্রথম পর্ব আপনারা দেখলেন, আর সামনে মানে আগামী শুক্রবার হয়তো দ্বিতীয় তৃতীয় এইভাবে কন্টিনিউ হবে। এবং সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন ভাইয়ের ব্যাপারে তো আপনারা খুব ভালো করে সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত একটা বড় সংখ্যার মানুষই দেখছিলেন, কিন্তু যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন বন্ধ ছিল, ফেসবুক পেজ বন্ধ ছিল, সবার কাছে নোটিফিকেশন যায় না, এটা ঠিক হতে সময় লাগে। আপনারা একটু যদি মনে করেন এই বিশ্লেষণটি আপনার বন্ধু মহলে শেয়ার করা উচিত, আপনারা সেই কাজটি করতে পারেন, অর্থাৎ লাইভ শোটি শেয়ার করবেন, সেই অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ এবং ভারতের যারা দর্শক শ্রোতা ছিলেন তাদেরকে রাতের শুভেচ্ছা, এবং বিশ্বের যেখান থেকে দেখছেন তাদের যার যার সময় অনুযায়ী শুভ সময়। সবাই ভালো থাকুন। সাইফুল আলম ভাই, আপনাকেও কৃতজ্ঞতা জানাই, আপনি অনেক ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ। এর সঙ্গে আপনি, আমার একটা আপিল আছে সবার কাছে, বাংলাদেশে যারা থাকেন বিশেষ করে তাদেরকে তো আপিল যে ইউনুসকে বয়কট করেন, ইউনুসের সকল পণ্য, গ্রামীণের সকল পণ্য বয়কট করেন, এবং গণভোটকে না বলেন। অনেক ধন্যবাদ।